সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ রাসেল খান, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ, হালিমা খাতুন গার্লস সেকেন্ডারি স্কুল, বরিশাল। তো আজকে মূলত কথা বলবো তোমাদের সাথে নতুন কারিকুলামে ইংলিশে কিভাবে ভালো করা যায় সেই বিষয়ে। তোমরা জানো যে নতুন কারিকুলামটি ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ নতুনভাবে, এবং এইখানে অনেক বিষয় ইনক্লুড করা হয়েছে যেটা পুরাতন কারিকুলামে ছিল না। বিশেষ করে লিটারেচার। তোমাদের নতুন কারিকুলামে পর্যাপ্ত পরিমাণে লিটারেচার ইনক্লুড করা হয়েছে। আর এই লিটারেচার যদি বুঝতে চাও বা বুঝতে হলে কিছু কিছু বিষয় আছে, সেগুলো জানা অত্যাবশ্যক। এবং এটা মূলত 6 থেকে 10 পর্যন্ত নতুন কারিকুলামে যারা আছে সবার জন্যই দরকার। যদিও এবছর 10 ইনক্লুড করা হয়নি, কিন্তু আগামী বছর থেকে 10ও নতুন কারিকুলামের আওতায় চলে আসবে। তো দেখো, কিছু কিছু বিষয় যেগুলো সাহিত্য বুঝতে আমাদেরকে সাহায্য করবে, সেটা হচ্ছে লিটারেরি ডিভাইস অ্যান্ড ফিগার অফ স্পিচ। তো আমি এখানে অল্প কিছু লিটারেরি ডিভাইস এবং ফিগার অফ স্পিচ বাছাই করেছি, যেটা জানলে তোমাদের এই যে 6 থেকে 10 পর্যন্ত লিটারেচার অতিক্রম করা সম্ভব। তোমরা সাহিত্যটাকে বুঝতে পারবে ভালো করে। সেভাবেই আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো খুব বেশি যে লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচ জানতে হবে তেমনটি নয়। আমি একটু দেখেছি আসলে 6 থেকে 10 পর্যন্ত বইগুলো, যেহেতু আমি একটা প্রতিষ্ঠানে পড়াই। তো সেখানে দেখলাম যে নির্দিষ্ট কিছু ফিগার অফ স্পিচ এবং লিটারেরি ডিভাইস যদি তুমি জানো, তাহলে এই 6 থেকে 10 পর্যন্ত তুমি লিটারেচারটাকে ওভারকাম বা ইংরেজিটাকে তুমি ওভারকাম করতে পারবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই দেখো, এখানে রয়েছে ইমেজারি। আসলে ইমেজারিটা কি সেটা জানতে হবে। বিশেষ করে এবছর যারা নবম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, তোমাদের এক্সপেরিয়েন্স 2-তে এই ইমেজারি, মেটাফোর, সিমিলি একদম সরাসরি লাগবে। এটা ছাড়া তুমি এক্সপেরিয়েন্স 2 কোনো মতে ওভারকাম করতে পারবে না, কারণ তোমার এক্সপেরিয়েন্স 2-তে বেশ কয়েকটি কবিতা আছে নেচার সম্পর্কে। এইগুলা যে ক্রসিং দ্য বার রয়েছে, এই কবিতাগুলো ওভারকাম করার জন্য এখান থেকে মূলত তোমাকে শেখানোই হচ্ছে ইমেজারি কি, সিমিলি, মেটাফোর, এই বিষয়গুলো। তো মূলত নতুন কারিকুলামের প্রত্যেকটা ক্লাসেই কিছু না কিছু লিটারেচার রয়েছে, যেগুলা ওভারকাম করতে হলে বা ভালো করে বুঝতে হলে তোমাকে এই বিষয়গুলো জানতেই হবে। তো চলো আজকে আমরা শিখব ইমেজারি কি, এবং ইমেজারির প্রকারভেদ রয়েছে সেগুলো শিখব। এরপরে 3টা ফিগার অফ স্পিচ শিখব, সেগুলো হচ্ছে সিমিলি, মেটাফোর এবং পার্সনিফিকেশন। তো দেখো, প্রথমেই আমি এখানে আলোচনা করব ইমেজারি নিয়ে। ইমেজারি ইজ আ লিটারেরি ডিভাইস that involves the use of descriptive language to create vivid mental pictures for the reader. সহজ বাংলা যদি আমি বলি, তাহলে লিটারেরি ডিভাইস বা ইমেজারি হচ্ছে এমন একটা লিটারেরি ডিভাইস যা মানুষের মস্তিষ্কে একটি চিত্রকল্পের সৃষ্টি করে যখন সে কোনো লাইন বা শব্দ পড়ে। আরও একটু যদি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, ধরো তুমি আজকে 1 ঘন্টা আগে একটা সিনেমা বা মুভি দেখেছিলে, এরপরে তুমি পড়তে বসেছো, কিন্তু ওই সিনেমার বিশেষ কোনো মুহূর্ত তোমার এমনভাবে ভালো লেগেছে যে তুমি পড়তে বসেও সেই দৃশ্যটা কিন্তু তুমি কল্পনা করতে পারছো এবং তোমার চোখের সামনে ভেসে উঠছে। এটাই হচ্ছে ইমেজারি। তো এইখানে বলছে, যদি তুমি কোনো কবিতার লাইন অথবা যেখানে তুমি উপন্যাস হোক, গল্প হোক, গল্পের লাইন পড়ছে এবং পড়ার সময় যদি সেই চিত্রকল্পটা তোমার মনে ভেসে ওঠে, তাহলে সেটাই হচ্ছে ইমেজারি। It appeals to the 5 senses: sight, sound, smell, taste and touch to enhance the reader's experience and understanding of the text. অর্থাৎ এই ইমেজারি আমাদের 5 সেন্সকে জাগ্রত করে। তোমরা জানো প্রত্যেকটা হিউম্যান বিইংয়েরই 5 সেন্স রয়েছে। তো ইমেজারিটা আমাদের এই 5 সেন্সকে জাগ্রত করে। এখানে রয়েছে দেখো সাইট মানে হচ্ছে ভিজুয়াল ইমেজ, অর্থাৎ যে ইমেজারি আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেটা। এরপরে সাউন্ড হচ্ছে অডিটরি বা হিয়ারিং, অর্থাৎ যেটা আমাদের শ্রবণের অনুভূতি জায়গায়। আর স্মেল হচ্ছে যে ইমেজারি আমাদের ঘ্রাণের অনুভূতি জায়গায়, এবং টেস্ট হচ্ছে যে ইমেজারি আমাদের মনে স্বাদের একটা অনুভূতি জায়গায়। অ্যান্ড এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, দ্য বার্ড চার্পড আ সুইট মেলোডি। খেয়াল করো, দ্য বার্ড চার্পড আ সুইট মেলোডি, অর্থাৎ পাখিরা কিচিরমিচির করেছিল এক মধুর সুরে।
এই শব্দটা যখন আমি পড়ি তখন পাখির কিচিরমিচির শব্দটা শোনার সাথে সাথে পাখির পরিচিত ডাকটা সবাই কেমন যেন একটু মনে করতে পারি বা একটা শ্রবণের অনুভূতি জাগায়। তো এইটাই হচ্ছে ইমেজারি। তো যে সকল ইমেজারি শ্রবণের অনুভূতি জাগাবে তারা হচ্ছে অডিটরি ইমেজারি। সেটা আমরা জানতে পারবো পরবর্তীতে যখন আমরা ইমেজারি প্রকারভেদগুলো আলোচনা করব তখন। তো চলো, এখানে দেয়া আছে টাইপস অফ ইমেজারি। দেয়ার আর 5 টাইপস অফ ইমেজারি। 5 প্রকারের ইমেজারি রয়েছে, সেগুলো আজকে জানবো। 1 নম্বরে হচ্ছে ভিজুয়াল ইমেজারি, 2 নম্বরে হচ্ছে অডিটরি ইমেজারি, 3 নম্বরে হচ্ছে অলফ্যাক্টরি ইমেজারি, 4 নম্বরে হচ্ছে গাস্টেটরি ইমেজারি এবং 5 নম্বরে হচ্ছে ট্যাকটাইল ইমেজারি। তো বন্ধুরা, আজকে ইমেজারির সকল প্রকারভেদগুলো আমি জানবো এবং এগুলো যদি মাথায় রাখতে পারো বা এগুলো ভালো করে বুঝতে পারো তাহলে আশা করি 6 থেকে 10 পর্যন্ত নতুন কারিকুলামের যে ইংলিশ আছে সে ইংলিশে তুমি আসলে কোথাও আটকাবে না ইনশাল্লাহ। তো চলো, ভিজুয়াল ইমেজারিটা কি? ডিসক্রিপশনস দ্যাট ক্রিয়েট মেন্টাল পিকচার্স আর সেন্সেস, যেটা আমি একটু আগে বলেছিলাম, যেটা আমাদের মস্তিষ্কে একটা দেখার অনুভূতি জায়গা, অর্থাৎ আমি দেখছি জিনিসটা আমার চোখের সামনে ভেসে উঠছে, এই ধরনের কোনো বর্ণনা যেটা আমাদের মস্তিষ্কে একটা চিত্রকল্পের সৃষ্টি করে, সেটাই হচ্ছে ভিজুয়াল ইমেজারি। ফর এক্সাম্পল এখানে আমি দিয়েছি, দেখো, দ্য গোল্ডেন সান কিসড দ্য স্কাই গুড বাই। আকাশে যে সোনালী সূর্যটা চুম্বন করে আকাশকে বিদায় জানালো। তো এটা কখন জানায়? একদম শেষ বিকেল একটু যদি পশ্চিম আকাশে খেয়াল করো তোমরা দেখতে পাবে সূর্যটা একদম সোনালী রঙের হয়ে যায় এবং এমনভাবে লেগে থাকে মনে হয় যেন সে আকাশকে চুম্বন করছে আর আকাশকে বিদায় জানাচ্ছে, কারণ কিছুক্ষণ পরে সে অস্ত যাবে। এই কারণে কবি কত সুন্দর একটা ইমেজ সৃষ্টি করেছে, দেখো, ভিজুয়াল ইমেজ। দ্য গোল্ডেন সান কিসড দ্য স্কাই গুড বাই। এই লাইনটা পড়ার সাথে সাথে পশ্চিম আকাশে সেই যে একটা অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে বা আমাদের মস্তিষ্কে একটা দেখার অনুভূতি জাগায়। তো এইটা হচ্ছে মূলত ভিজুয়াল ইমেজারি। এরপরে দেখো অডিটরি ইমেজারি কি? ডিসক্রিপশনস দ্যাট ইভোক সাউন্ডস। ফর এক্সাম্পল, যেটা আমাদের কানের ভিতরে আমাদের একটা মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগায়, সেইটা হচ্ছে মূলত অডিটরি ইমেজারি। যেমন এইখানে বলা আছে, দেখো, দ্য সাউন্ড অফ ওয়েভ ক্রাশিং অ্যাগেনস্ট দ্য শোর লুলড মি টু স্লিপ। দ্য সাউন্ড অফ ওয়েভ ক্রাশিং, তোমরা সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে দাঁড়িয়ে দেখেছো যে ঢেউগুলো কিভাবে পাড়ে আছড়ে পড়ে, আর সে কথাটা এখানে বলা হয়েছে দ্য সাউন্ড অফ দ্য ওয়েভ ক্রাশিং অ্যাগেনস্ট দ্য শোর, অর্থাৎ ঢেউগুলো তীরে আছড়ে পড়ে যে শব্দ সৃষ্টি করে, লুলড মি টু স্লিপ, সেটা কি আমাকে একটা ঘুমের অনুভূতি জাগায়। তার মানে যখনই এইখানে খেয়াল করো দ্য সাউন্ড অফ ওয়েভ ক্রাশিং বলা হয়েছে, তখনই সমুদ্রের একটা গর্জন কিন্তু আমাদের মস্তিষ্কে একটা শ্রবণের অনুভূতি জাগায়। কারণ কি, এই শব্দটা আমাদের সবারই পরিচিত, আমরা একবার হলেও সমুদ্রের গর্জনের যে শব্দটা শুনেছি বা নদীর যে ঢেউয়ের যে একটা শব্দ, সেই শব্দটা শুনেছি। তাই লাইনটা পড়ার সাথে সাথে কিন্তু আমাদের মস্তিষ্কে এক ধরনের শ্রবণের অনুভূতি জাগায়। তো এই ইমেজটা অডিটরি ইমেজ এই কারণে, কারণ যেটা আমাদের মস্তিষ্কে শ্রবণের অনুভূতি জাগাবে সেটা অডিটরি ইমেজারি। এরপরে 3 নম্বরের যে ইমেজারিটা আমরা জানবো সেটা হচ্ছে olfactory ইমেজারি। ডিসক্রিপশনস দ্যাট আপিলস টু দ্য সেন্স অফ স্মেল। যে সকল ইমেজারি আমাদের মস্তিষ্কে একটা ঘ্রাণের অনুভূতি জাগায় সেটা হচ্ছে olfactory ইমেজারি। দেখো, দ্য অ্যারোমা অফ ফ্রেশ বেকড ব্রেড ফিল্ড দ্য এয়ার। ফ্রেশ বেকড ব্রেড, অর্থাৎ তোমরা যে বেকারি আছে যেখানে রুটি, বিস্কিট, চানাচুর ইত্যাদি তৈরি করা হয়, তো এখানে বলছে, দেখো, ফ্রেশ বেকড ব্রেড মানে একদম গরম তাজা এইমাত্র বানানো হয়েছে এমন একটা রুটির কথা বলা হয়েছে। তো দেখো সেটার গন্ধটা কি একদম বাতাসকে পূর্ণ করে দিল। তো এখন যখন এই লাইনটা আমরা পড়ি, দ্য অ্যারোমা অফ ফ্রেশ বেকড ব্রেড ফিল্ড দ্য এয়ার, তখন আমাদের মস্তিষ্কে একটি ঘ্রাণের একটি অনুভূতি জাগায়। কারণ কি, এখানে বলেছে নতুন প্রস্তুত করা যে রুটি, সেই রুটির ঘ্রাণে কি বাতাসটা একদম ভরে গেল। তো এই লাইনটা পড়ার সাথে সাথে আমাদের মস্তিষ্কে কিন্তু একটা ঘ্রাণের অনুভূতি জাগায়। এরপরে দেখো 4 নম্বরে রয়েছে গাস্টেটরি ইমেজারি। যদি একটু খেয়াল করো 4 নম্বরে গাস্টেটরি ইমেজারি। ডিসক্রিপশনস দ্যাট রিলেটেড টু টেস্ট, অর্থাৎ যে বর্ণনাটা স্বাদের সাথে যুক্ত, অর্থাৎ যে লাইন শব্দ পড়লে আমাদের মস্তিষ্কে একটি স্বাদের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে কি গাস্টেটরি ইমেজারি। ফর এক্সাম্পল হিসেবে এখানে দেখো, দ্য রাইপ ম্যাঙ্গো বার্স্ট উইথ সুইটনেস অন মাই টাং।
আবার একটু পড়ি। দ্য রাইপ ম্যাঙ্গো, রাইপ শব্দের অর্থ হচ্ছে পাকা। দ্য রাইপ ম্যাঙ্গো বার্স্ট উইথ সুইটনেস অন মাই টাং। পাকা আমের মিষ্টত্ব আমার জিভে ছড়িয়ে পড়লো। পাকা আমের মিষ্টত্ব আমার জিভে ছড়িয়ে পড়লো। লাইনটা পড়ার সাথে সাথে দেখো আমাদের মস্তিষ্কে একটি স্বাদের অনুভূতি জাগায়। অর্থাৎ পাকা আম তোমরা সবাই খেয়েছো, তো পাকা আমের স্বাদ কেমন সেটাও তোমাদের মনে আছে। যখনই এই লাইনটা পড়ি তখনই সেই পাকা আমের কিন্তু একটা অনুভূতি, পাকা আমের স্বাদের একটা অনুভূতি কিন্তু আমাদের মস্তিষ্কে জাগে। তো এটা হচ্ছে মূলত গাস্টেটরি ইমেজারি। তো এ পর্যায়ে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানবো ট্যাকটাইল ইমেজারি। ট্যাকটাইল ইমেজারিটা কি আসলে? দেখো, দ্য ডিসক্রিপশনস দ্যাট আপিল টু দ্য সেন্স অফ টাচ। ডিসক্রিপশনস দ্যাট আপিল টু দ্য সেন্স অফ টাচ, যে বর্ণনা আমাদের মস্তিষ্কে একটি স্পর্শের অনুভূতি জাগায়, সেটাই হচ্ছে মূলত ট্যাকটাইল ইমেজারি। এখানে দেখো ফর এক্সাম্পল দেয়া আছে, ফর এক্সাম্পল দ্য সফট পেটালস অফ দ্য রোজ ব্রাস্ট অ্যাগেনস্ট মাই স্কিন। অর্থাৎ এখানে পেটালস মানে হচ্ছে পাপড়ি, পেটালস অফ দ্য রোজ গোলাপের পাপড়ি। দেখো ফুল পেলে কিন্তু সাধারণত মানুষ কি করে, সেটাকে নিয়ে একটু তাদের গালে টাচ করে বা গালে ছোঁয়ায়। তো দেখো তখন কিন্তু সেটা একটা নরম একটা অনুভূতি জাগায়। তো যখন এই লাইনটা আমরা পড়ি, দ্য সফট পেটালস অফ দ্য রোজ ব্রাস্ট অ্যাগেনস্ট মাই স্কিন, তখন কিন্তু আমাদেরকে একটা স্পর্শের অনুভূতি জাগে অটোমেটিক্যালি মস্তিষ্কে। তো এটা হচ্ছে মূলত ট্যাকটাইল ইমেজারি। তো প্রিয় বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে সাম ফিগার অফ স্পিচ। তো দেখো ফিগার অফ স্পিচের এখানে প্রথমেই রয়েছে সিমিলি। আগে জানতে হবে সিমিলিটা কি। তো দেখো, a simile is a figure of speech that compares to different things using the word like, as, so, such, etc. চারটা শব্দের কথা বলা আছে। দেখো এখানে লাইক, অ্যাজ, সো বা সাস, এই চারটা শব্দের যে কোনো একটা শব্দ ব্যবহার করে যদি দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝায় তবে সেটা হচ্ছে সিমিলি। আমি আবারও বলছি, সিমিলি কি? দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিস, মানে যার মধ্যে কোনো মিল নেই, একটার সাথে আর একটার কোনো মিল নেই, এরকম দুইটা জিনিসের মধ্যে যদি তুলনা করা হয় এবং লাইক, অ্যাজ, সো বা সাস এর যে কোনো একটা শব্দ ব্যবহার করে তখন সেটা হবে সিমিলি। খেয়াল করো, নিচে এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দ্য স্টার্স টুইঙ্কেলড লাইক ডায়মন্ডস ইন দ্য স্কাই। স্টার হচ্ছে আকাশের তারকা, আর ডায়মন্ড হচ্ছে যেটা প্রকৃতিতে পাওয়া যায় হীরা। তো এখন আকাশের তারকা বা তারা আর হীরার মধ্যে কি কোনো সম্পর্ক বা মিল রয়েছে? দুইটা আসলে আলাদা জিনিস, কিন্তু সেই দুইটার মধ্যে তুলনা করেছে লাইক শব্দটি ব্যবহার করে। খেয়াল করো, দ্য স্টার্স টুইঙ্কেলড লাইক ডায়মন্ডস ইন দ্য স্কাই। আকাশের তারাগুলো একদম মিটমিট করছে হীরার মতো করে। তো দেখো, হীরা এক জিনিস আর আকাশের তারা হচ্ছে আরেক জিনিস। সেই দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে লাইক শব্দটি ব্যবহার করে। ঠিক একইভাবে বি নাম্বার এক্সাম্পল যদি খেয়াল করো, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। আমি একাকী মেঘের মতো ভাসি। তো দেখো, আকাশের মেঘ এক জিনিস আর একজন ব্যক্তি এক জিনিস। তো আকাশের সেই ভাসমান মেঘের সাথে তুলনা করা হয়েছে একজন ব্যক্তিকে এবং অ্যাজ শব্দটি ব্যবহার করে। তো দুইটা আসলে বৈসাদৃশ্যপূর্ণ জিনিস এবং তার মধ্যে তুলনাও করা হয়েছে অ্যাজ শব্দটি ব্যবহার করে, কাজে এটি একটি সিমিলি। আমি আবারও বলছি, যদি কোনো দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা করা হয় লাইক, অ্যাজ, সো বা সাচ শব্দ ব্যবহার করে তখন সেটাই হবে সিমিলি। ওকে, এরপরে চলে যাব আমরা মেটাফোরে। মেটাফোর হচ্ছে আসলে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু সেখানে এই যে লাইক, সাচ, অ্যাজ বা সো এই শব্দটা থাকবে না, এই চারটা শব্দ ছাড়া। খেয়াল করো বন্ধুরা, আমরা প্রথমে পড়েছিলাম যে সিমিলিতে এই চারটা শব্দ থাকবে, তারপরে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু এই শব্দগুলো থাকবে না। A metaphor is an implicit comparison different to different things between two different things without using the words like, such, as, so, etc. পরিষ্কার বাংলায় যদি বলি তাহলে এই যে লাইক, সাচ, অ্যাস বা সো এই শব্দগুলো ছাড়া দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝালে তাকে মেটাফোর বলা হবে। এইখানে দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি, দিস ওয়ার্ল্ড ইজ অ্যান উইডেড গার্ডেন। উইডেড গার্ডেন বলতে বোঝানো হয়েছে আগাছাপূর্ণ বাগান, অর্থাৎ যে বাগানে বেশি আগাছা আছে। আগাছা হচ্ছে
যে সকল গাছ কোনো কাজে লাগে না, মানুষের এমনি এমনি জন্মায়, দেখবা পথের ধারে অনেক গাছ রয়েছে যেগুলো মানুষের কোনো কাজে লাগে না, এইগুলো হচ্ছে আগাছা। তো এই পৃথিবীটাকে কবি তুলনা করেছিল একটা আগাছাপূর্ণ বাগানের সাথে। দেখো এখন পৃথিবী এক জিনিস আর আগাছাপূর্ণ বাগান কিন্তু আরেক জিনিস, এই দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বুঝিয়েছে, কিন্তু এইখানে সাস, লাইক, অ্যাস বা সো এর মতো কোনো শব্দ নেই। তো আশা করি তোমরা মেটাফর বুঝতে পেরেছো যে দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, কিন্তু সাস, লাইক, অ্যাস বা সো এই শব্দগুলো থাকবে না। তো এইখানে উইডেড গার্ডেন দিয়ে, এটা কিন্তু সিম্বলিক, উইডেড গার্ডেন দিয়ে কবি এই পৃথিবীর খারাপ অবস্থাকে বুঝিয়েছেন। পৃথিবীর দুরবস্থাকে বোঝানোর জন্য কিন্তু তিনি উইডেড গার্ডেন ব্যবহার করেছেন, কিন্তু আবিধানিক অর্থে কিন্তু উইডেড গার্ডেন বলতে বোঝায় আগাছাপূর্ণ বাগান। ওকে, এরপর আমরা বি নাম্বার এক্সাম্পলটা একটু দেখি। দেখো এখানে বলেছে শি ইজ অল এস্টেটস অ্যান্ড অল প্রিন্সেস আই। এটা একটা কবিতার লাইন, জন ডানের লেখা একটা কবিতা। তো দেখো সেই কবিতায় কবি বলেছে শি ইজ অল এস্টেটস, অর্থাৎ তার যে সঙ্গী রয়েছে কবির, সেই সঙ্গীকে তিনি সমগ্র পৃথিবীর সাথে তুলনা করেছেন, অ্যান্ড অল প্রিন্সেস আই, এবং নিজেকে তুলনা করেছেন পৃথিবীর সমগ্র প্রিন্সের সাথে বা রাজকুমারের সাথে। তো দেখো দুইটা বৈসাদৃশ্যপূর্ণ জিনিসের মধ্যে তুলনা কিন্তু হয়েছে, কিন্তু এখানে অ্যাজ, লাইক, সাস বা সো এই শব্দগুলো নেই। তো আশা করি তোমরা মেটাফোরটা বুঝতে পেরেছো পরিষ্কারভাবে। এখন দেখো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন ইজ আ ফিগার অফ স্পিচ ইন হুইচ লাইফলেস অবজেক্টস আর আইডিয়াস আর গিভেন লাইফ। অর্থাৎ বাংলায় যদি আমি বলি যে পার্সনিফিকেশন হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে নিষ্প্রাণ কোনো বস্তুকে প্রাণ দেয়া হয়। যদি এক্সাম্পলটা খেয়াল করো তাহলে তোমরা আরো ক্লিয়ার হবে। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতি কখনোই তার সাথে প্রতারণা করে না যে তাকে ভালোবাসে। দেখো নেচার হচ্ছে ইনঅ্যানিমেট বা নিষ্প্রাণ, সেই প্রকৃতির কি মানুষের সাথে প্রতারণা করার ক্ষমতা রয়েছে? নেই, কিন্তু এইখানে কিন্তু প্রকৃতিকে সেই মানবীয় গুণাবলী দেয়া হয়েছে, আর এই কারণেই এটা হচ্ছে পার্সনিফিকেশন। এরপরে যদি আমরা বি নাম্বার এক্সাম্পলটা খেয়াল করি, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। প্রয়োজনীয়তাই হচ্ছে উদ্ভাবনের জনক। তো দেখো মাদার হচ্ছে মা, আমরা জানি তার মানবীয় গুণাবলী রয়েছে। তো নেসেসিটি হচ্ছে একটা ইনঅ্যানিমেট অবজেক্ট বা নিষ্প্রাণ। তো দেখো সেই নেসেসিটিকে কিন্তু এখানে একটা মায়ের গুণাবলী দেয়া হয়েছে, অর্থাৎ নিষ্প্রাণ বস্তুকে প্রাণ দেয়া হয়েছে, আর এটাই হচ্ছে মূলত পার্সনিফিকেশন। তো প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা আজকের ভিডিওতে যে ফিগার অফ স্পিচ এবং লিটারেরি ডিভাইসগুলো বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি তোমরা ভিডিওগুলো দেখবে এবং উপকৃত হবে। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।